আচ্ছা, দেখো আমরা লাস্ট। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটা কথা আছে। স্যার ওই যে আমরা সেভ করছিলাম স্কুলাইট স্টুডিও, এটা সেভ করছি কেন? ওটা সেভ এক জায়গায় ফাইলে নিয়ে রাখছিলাম না, হ্যাঁ, ওইটা কেন করলাম? কারণ আমাদের যত ডাটা রাখবে সবই তো সার্ভারে নিয়ে রাখবে বা সার্ভারে নিয়ে রাখবে, মানে তুমি যত ডাটাবেসটা ইউজ করলে সেটা কোথায় সার্ভারে নিয়ে রাখবে না। কিন্তু তোমার কম্পিউটার কি এখন সার্ভারের সাথে কানেক্টেড আছে? তোমার কম্পিউটার কিন্তু এখন কানেক্টেড নাই। তখন হচ্ছে কি তোমার মেমোরিটাকে সে সার্ভার হিসেবে বেছে নিয়ে তোমার কম্পিউটারের মেমোরিতে মানে হার্ড ডিস্কে সে মানে তথ্যগুলোকে রাখবে। মানে তুমি ডাটাবেজে তথ্য রাখবা, কিন্তু এই তথ্যগুলো থাকবে কোথায়? সার্ভারে থাকবে তো নাকি? সার্ভার তো হচ্ছে এক ধরনের মেমোরি যেটা 24 ঘন্টা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমাদের এই কম্পিউটার তো সার্ভারের সাথে কানেক্টেড না। তখন আমার ওই সফটওয়্যারটা কি করবে? তখন আমার সফটওয়্যারটা হচ্ছে সার্ভার হিসেবে তখন হচ্ছে আমার সফটওয়্যারটা হচ্ছে সার্ভার হিসেবে আমাদের এই যে কম্পিউটারের যে মেমোরি আছে সেই মেমোরিটাকে হচ্ছে আমাকে সার্ভার হিসেবে নিয়ে নেবে। বুঝতে পারছো? কম্পিউটারের মেমোরিটাকে হচ্ছে সার্ভার হিসেবে নিয়ে নেবে, দেন হচ্ছে সে ওখানে রাখবে। এই জন্য আমরা সেভ করছি, বুঝছো? স্যার আমরা যে সার্ভার এইচটিএমএল থাকতো, ফাইলগুলো যেখানে রাখছি না, আমি না সেখানে নিয়ে ওইটা রাখছি। সমস্যা নেই তো কোনো। না কোনো সমস্যা, সমস্যা নেই তুমি কোনো। যে কোনো, না না তুমি যে কোনো একটা ফোল্ডারে রাখলেই। আচ্ছা, তুমি বিভিন্ন ফোল্ডারে মুভি রাখো, গান রাখো বা আরো ইত্যাদি জিনিসপত্র রাখো, সবই তো তোমার ফোনের মেমোরি দখল করে নাকি? সবাই তো তোমার ফোনের মেমোরিকে ইউজ করে না, যেই ফোল্ডারেই তুমি রাখো না কেন সবই তো তোমার ফোনের মেমোরিটাকে ইউজ করবে নাকি? জি স্যার। তাহলে একই ভাবে তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে সবাই হচ্ছে তোমার ওই মেমোরিটাকে হচ্ছে ইউজ করে। সবাই হচ্ছে তোমার যেই ফোল্ডারেই তুমি রাখো না কেন সেটি হচ্ছে তোমার মেমোরিটাকে ইউজ করবে, এটি হচ্ছে মেইন কথা। সে যেহেতু সার্ভার পাইতেছে না, সেহেতু সে তখন করবে কি ফোনের মেমোরিটাকে সে ইউজ করবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো আমরা লাস্ট ক্লাসে ডাটা টাইপ নিয়ে কথাবার্তা বলতে শুরু করছিলাম। ডাটা টাইপের কেন দরকার? তুমি ধরো এইখানে তুমি ধরো একটা টেবিল তৈরি করতেছো, সেই টেবিলে আজকে হচ্ছে 11টা কি কারো পড়া আছে? 11টায় মানে 12টায় মানে এই ক্লাসের পরে কি কারো পড়া আছে? 12:15 আছে। আচ্ছা, তাহলে 12:15 পর্যন্ত আমি আজকে ক্লাস নেবো, ঠিক আছে? আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ল্যাপটপ দিয়ে রেকর্ড করা। বুঝিনি, বলো। স্যার ল্যাপটপ দিয়ে তো দেখাইছেন, ফোন দিয়ে দেখাবেন না, কিভাবে করব? আমি তো এখনো প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকি নেই, ওটা তো জাস্ট ডাটা টাইপ বুঝানো লাগবে, এই জন্য ডাটা টাইপের জন্য, বুঝতে পারছো? ডাটা টাইপের জন্য জাস্ট আমি ওটা মানে তোমাদেরকে দেখাইছি ডাটা টাইপটা কি কাজে দরকার, সেই জন্য। এমনিতে আমরা প্র্যাকটিক্যালে যখন ঢুকবো তখন তো দেখবাই, বুঝছো? আচ্ছা, প্র্যাকটিক্যালে যখন আমি ঢুকবো আমাদের আর 2-3টা ক্লাস পরেই আমাদের প্র্যাকটিক্যাল পার্ট গুলো চলে আসবে, তখন আমরা প্র্যাকটিক্যালে ঢোকার সময় সব দেখাবো। আচ্ছা, এখন দেখো আমরা দেখছি, ধরো এইখানে আমি রোল রাখলাম, এইখানে আমি নেম রাখলাম, এইখানে আমি কন্টাক্ট রাখলাম, আর ধরো এটা হচ্ছে স্টুডেন্ট নামক একটা ডাটা টেবিল। তাহলে এখন এই রোল যেটা আছে, রোলের ডাটা টাইপ হবে কোনটা? রোলের ডাটা টাইপ হবে নাম্বার, কারণ রোল সাধারণত নাম্বার হয়। আমরা কিন্তু দেখছিলাম নাম্বার বা নিউমেরিক ভ্যালু। এর ফলে হবে কি, রোলের মধ্যে যদি কেউ এবিসি দিতে যায়, রোলের ঘরে যদি কেউ এবিসি ইনপুট দিতে যায়, তখন ওই ডাটাবেজের সফটওয়্যারটা তোমাকে বলে দিবে যে আসলে
এখানে ডাটা টাইপ মিসম্যাচ হয়েছে, মানে এখানে দেওয়ার কথা ছিল নাম্বার টাইপ কিন্তু আপনি দিয়েছেন টেক্সট টাইপ, ফলে এই ডাটা নেওয়া যাবে না। ফলে ইউজার যদি কোনো ভুল করে, সেই ভুলটাও দেখা গেছে সে পরে শুধরাতে পারলো যে না আসলে রোল তো এবিসি হইতে পারে, আমি ভুল দিছি, তখন সে ঠিক করে দেবে। এই জন্য যে প্রত্যেকটা ফিল্ডের ডাটা টাইপ বলে দেওয়া লাগবে যে ওই ফিল্ডে কোন ধরনের ডাটা থাকবে। এখন ডাটা টাইপ আছে টোটাল হচ্ছে 10টা। ডাটা টাইপ আছে মোট 10 ধরনের ডাটা টাইপ আছে আমাদের। এই সাধারণত এই সফটওয়্যার গুলোতে আমাদের 10 ধরনের ডাটা টাইপ আছে। তো সেই 10 ধরনের ডাটা টাইপ দিয়া একটু লেখাই দেওয়া লাগবে আমাদের, কারণ এইগুলো দিয়ে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। এই যে 10 ধরনের ডাটা টাইপ দিয়ে, আচ্ছা দেখো প্রথমেই হচ্ছে, তার মানে আমরা লিখতেছি ডাটা টাইপস অফ ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটা টাইপস গুলো আমরা লিখতেছি। আচ্ছা, তো 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে টেক্সট। আচ্ছা, এই ডাটা টাইপ কেন লাগে এবং ডাটা টাইপ জিনিসটা কি, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসটায় আমরা বুঝিয়েছিলাম না, তখন তো সবাই বুঝতে পারছো নাকি যে কি কাজের জন্য এই ডাটা টাইপটা লাগে নাকি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের ডাটা টাইপের মধ্যে প্রথমেই যেটা আপনার চলে আসে সেটা হচ্ছে টেক্সট। এখন তুমি লেখো সাধারণত বর্ণনা ভিত্তিক টেক্সট, মানে কি এবিসিডি 1 2 3 4 সব থাকতে পারে, যে কোনো বর্ণনা ভিত্তিক হইলে সেটাকে আমরা টেক্সট বলি। সাধারণত বর্ণনা শেফা ইসলাম অ্যাডমিট চাচ্ছে। কে? শেফা ইসলাম কথামণি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দাঁড়াও 1 মিনিট। দেখো, আচ্ছা সাধারণত বর্ণনা ভিত্তিক ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহৃত হয়। এই ডেটা টাইপ ব্যবহৃত হয়। এই ফিল্ডে সর্বোচ্চ 255টি অক্ষর এই ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ বা অক্ষর রাখা যায়। টেক্সট ডেটা টাইপের ডেটার উপরে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। এর উপরে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন চালানো যায় না বা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় না। যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই সকল গাণিতিক অপারেশন এই টাইপের উপর ডাটার উপর করা যায় না। যেমন তুমি টেক্সট হিসেবে তুমি কাকে রাখো? টেক্সট হিসেবে তুমি রাখবা অক্ষর। যেমন কারো নাম হবে টেক্সট টাইপের, কিন্তু রোল হবে নাম্বার টাইপের। নামের ডাটা টাইপ হবে কি রকমের? টেক্সট। তো নামের ডাটা টাইপ টেক্সট হবে, এই কথা মানে হচ্ছে নাম হবে এবিসিডি। এখন এবিসিডি এর উপরে তো তোমার যোগ বিয়োগ গুণ ভাগ চালানোর কোনো দরকার নেই, দরকার আছে? এবিসিডি এর উপরে তো যোগ বিয়োগ গুণ ভাগ বলতে কিছু নাই,
কারণ এবিসিডি তো আসলে যোগ বিয়োগ করার জিনিস না, নাম্বার হচ্ছে যোগ বিয়োগ করার জিনিস। তুমি টেক্সট টাইপের যদি কোনো জায়গায় কোনো ফিল্ডে যদি তুমি ডাটা টাইপ টেক্সট নির্ধারণ করে দাও, তাহলে সেই ফিল্ডের ডাটাগুলোর মাঝে কোনো যোগ বিয়োগ গুণভাগ করা যাবে না, যেরকম আছে ওইরকমই থাকবে। আচ্ছা বলো। এখানে কি পৃথিবীর সব ভাষায় লেখা যাবে? হ্যাঁ, এইখানে হচ্ছে পৃথিবীর সব ভাষায় লেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, যায় না, ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় না। যেমন যেমন তুমি দেখো নেম, ডেজিগনেশন, তারপরে হচ্ছে নেম, ডেজিগনেশন, ফাদার্স নেম ইত্যাদি। তবে টেক্সট ডাটা টাইপের যে সমস্যাটা, সেই টেক্সট ডাটা টাইপের সমস্যাটা হচ্ছে কি, এখানে হচ্ছে কোনো গাণিতিক অপারেশন চালানো যায় না। সমস্যা না, এটা তো ঠিক আছে। তুমি নামের মধ্যে যোগ বিয়োগ করার দরকার নাই, নামের মধ্যে তো তুমি নাম রাখবা শুধুমাত্র। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা চলে আসি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে নাম্বার। ওই দেখো এই নাম্বার ডাটা টাইপটাই আসলে এক এক সফটওয়্যার এক এক ভাবে নাম দেয়। যেমন আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি এসকিউএলাইট স্টুডিও, সেখানে কিন্তু নাম্বার বলতে কিছু ছিল না, ছিল নিউমেরিক ভ্যালু ছিল কিন্তু। ফলে ওই তো নাম্বার, যেটা নিউমেরিক ভ্যালু সেটা আরো ডাবল আছে, এরকম বিভিন্ন সবই হচ্ছে নাম্বার টাইপ আর কি। ওই নাম্বার টাইপের বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ধরনের নাম দেয়, নিউমেরিক ভ্যালু দেয়, কেউ নাম্বার দেয়, কেউ অন্য কিছু দেয়। যাই হোক, তাহলে এটা হচ্ছে কি সংখ্যাভিত্তিক ডেটার ক্ষেত্রে এ ডেটা টাইপ ব্যবহৃত হয়। এই ফিল্ডে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয়ই রাখা যায়। স্যার, বলো। আমরা যখন অ্যাড্রেস লিখবো তখন কি আমরা টেক্সট ডেটা টাইপ দিব? অবশ্যই। কিন্তু স্যার অনেক থাকে না, অনেক টেক্সটে আমরা অক্ষর মানে সংখ্যা ইউজ করি, তো সেগুলো আচ্ছা আচ্ছা, টেক্সট কথার মানে কি? টেক্সট কথার মানে হচ্ছে আলফা নিউমেরিক। মানে হচ্ছে তোমার এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, 0 থেকে 9, এই হচ্ছে তোমার ডলার সাইন ইউজ করা যায় না, যাই হোক সাধারণত এরকম এইগুলোকে সাধারণত আমরা টেক্সট বলি। এ থেকে জেড 0 থেকে 9, আরো তোমার ওই দাড়ি কমা সেমিকোলন যেগুলো আছে, মানে ওই এগুলো দাড়ি মানে কোনো স্পেশাল ক্যারেক্টার না, দাড়ি কমা সেমিকোলন এইগুলো, বুঝছো? এইগুলোকে বলা হয় টেক্সট। মানে টেক্সটের মধ্যে শুধু এবিসিডি পড়ে সেটা না, টেক্সটের মধ্যে কিন্তু 1 2 3 ও পড়ে। কারণ টেক্সট মানে লেখা, সেখানে তুমি সবকিছুই লিখতে পারো। জাস্ট এখানে বাউন্ডারি হচ্ছে কত? 255টা সর্বোচ্চ তুমি অক্ষর ব্যবহার করতে পারবা। 255টা অক্ষর তুমি সর্বোচ্চ ব্যবহার করতে পারো টেক্সট টাইপে। এখন প্রশ্ন হচ্ছে, যদি স্যার আমি যে হচ্ছে ফেসবুকে যে লেখাগুলো লিখি, ফেসবুকে তো অনেক বড় বড় পোস্ট দেয়, সেখানে তো সবই টেক্সট থাকে, কিন্তু শুধু 255টার থেকে অনেক বেশি ওয়ার্ড লেখা যায়। ফেসবুকের পোস্ট গুলো তো নিয়ে ডাটাবেজে রাখতে হয়। তো 255টা থেকে বেশি অক্ষর রাখার জন্য আমাদের আর একটা ভিন্ন ডাটা টাইপ আছে, যেটা আমরা পরে দেখবো, মেমো নাম সেটা, যেটা দেখবো। সংখ্যাভিত্তিক ডেটার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহৃত এই ফিল্ডে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ উভয়ই রাখা যায়। এই ডেটাগুলোর মধ্যে গাণিতিক অপারেশন চালানো যায়, কারণ এটা তো হচ্ছে নাম্বার টাইপ, ফলে এর ভেতরে তো গাণিতিক অপারেশন চালানো যাবেই। এই ধরনের ডেটা টাইপের মধ্যে গাণিতিক অপারেশন চালানো যায়।
আচ্ছা আচ্ছা এখন দেখো নাম্বার ডাটা টাইপকে রেঞ্জের ভিত্তিতে নাম্বার ডাটা টাইপকে রেঞ্জের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন ইন্টিজার। স্যার বলো বলো কি হলো? দেখো নাম্বার ডাটা টাইপকে রেঞ্জের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল ইত্যাদি। আচ্ছা এটার কথা মানে হচ্ছে ইন্টিজারে খেয়াল করে দেখো, তুমি যদি দেখো এই নাম্বার টাইপরে এবার বিভিন্ন ভাবে লেখে, যেমন ইন্টিজার লেখে, লং ইন্টিজার লেখে, সিঙ্গেল লেখে, ডাবল লেখে। ইন্টিজার সাধারণত ছোট সংখ্যার জন্য ব্যবহার হয়, লং ইন্টিজার সাধারণত বড় সংখ্যার জন্য ব্যবহার হয়, আর ডাবল ডাবল হচ্ছে দেখো ইন্টিজার কথা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার কথা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো তুমি ডাটা টাইপের ভেতরে যখন ইন্টিজার সেট করে দেবা তখন তার মানে বোঝাবে সেটা পূর্ণ সংখ্যা। ইন্টিজারও কিন্তু মূলত নাম্বার টাইপেরই একটা পার্ট, নাম্বার টাইপটিকে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা লিখি। যেমন রোল নাম্বার, রোল নাম্বার কখনো ভগ্নাংশ হইতে পারে না, ফলে রোল নাম্বারের ক্ষেত্রে আমরা টাইপ ইন্টিজার দিতে পারি, কারণ এটা হচ্ছে ভগ্নাংশ কোনোদিন হবে না। লং ইন্টিজার, ইন্টিজার কথার মানে হচ্ছে ছোট পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করি। ইন্টিজার সাধারণত -255 থেকে +255 পর্যন্ত সাধারণত আমরা ইন্টিজারের মধ্যে ইনক্লুড করে থাকি, তবে এটা লাগে না, এটা বাদ দিয়ে দাও, এত কিছু মনে রাখার দরকার নেই। একটা কথা মনে রাখবে, ইন্টিজার হচ্ছে ছোট পূর্ণ সংখ্যা যদি কোনো জায়গায় ইউজ হয়, যেমন তোমার কলেজে 300 স্টুডেন্ট আছে, সাপোজ 300 স্টুডেন্ট, তো 300 স্টুডেন্টের জন্য 300 স্টুডেন্টের রোল নাম্বার সর্বোচ্চ 300টা রোল নাম্বার হবে, 300 স্টুডেন্ট তো রোল নাম্বার হবে মাত্র 300টা। এই ক্ষেত্রে তুমি রোল নাম্বারে ইন্টিজার ইউজ করতে পারো, কারণ এখানে ছোট পূর্ণ সংখ্যাগুলো ইউজ হচ্ছে। কিন্তু সারা বাংলাদেশের তুমি যদি স্টুডেন্টের কথা চিন্তা করো, সেখানে সারা বাংলাদেশ মিলে স্টুডেন্ট আছে ধরো 10 লাখ, সে 10 লাখ সংখ্যাটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, তখন আমরা লং ইন্টিজার ইউজ করতে পারি। ফলে স্যার অনেকে গ্রুপে অ্যাডমিট চাচ্ছে। কে? স্যার মিম শেলিনা পারবেন স্যার, একটু অ্যাডমিট দেন। আচ্ছা আচ্ছা দেখো ফোনটা আবার বন্ধ হয়ে গেছে, তো মানে বন্ধ হয়ে গেছে বলতে নষ্ট হয়ে গেছে, এজন্য ঝামেলা পড়ে গেছি। আমি তো একটা ফোন দিয়ে রেকর্ড করি আর একটা ফোন দিয়ে হচ্ছে তোমাদের ক্লাস নেই। যেমন ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল।
ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল ইত্যাদি। তো ইন্টিজার হচ্ছে কি ছোট পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার ইউজ করি, আর বড় পূর্ণ সংখ্যার জন্য লং ইন্টিজার ইউজ করি। সিঙ্গেল কথাটা হচ্ছে আমরা ছোট ইন্টিজার সংখ্যার জন্য মানে ছোট সংখ্যার জন্য আমরা সিঙ্গেল ইউজ করি, আর হচ্ছে বড় পূর্ণ সংখ্যা ভগ্নাংশ তুমি যাই ব্যবহার করো না কেন সেজন্য আমরা ডাবল টাইপ ব্যবহার করে থাকি। ফলে এখানে হচ্ছে ধরো কোনো স্যালারি তুমি চিন্তা করতেছো, স্যালারি অথবা কোনো প্রোডাক্টের দাম তো ভগ্নাংশও চলে আসতে পারে, আবার পূর্ণ সংখ্যাও চলে আসতে পারে কোনো প্রোডাক্টের দাম, তখন হচ্ছে আমরা ডাবলটা ইউজ করতে পারি। তাহলে সিঙ্গেল হচ্ছে ছোট সংখ্যার জন্য, ডাবল হচ্ছে বড় সংখ্যার জন্য, আর ইন্টিজার হচ্ছে ছোট পূর্ণ সংখ্যার জন্য, লং ইন্টিজার হচ্ছে বড় পূর্ণ সংখ্যার জন্য। সাধারণত আমরা এই চারটা ভাগে ভাগ করে থাকি আমরা সাধারণত এই নাম্বার টাইপটাকে। ক্লিয়ার? তো অনেকের কাছে মনে হইতে পারে যে এসকিউলাইটে আপনি 10টা বলছেন ডাটা টাইপ, কিন্তু এসকিউলাইটে তো অনেকগুলো বেশি দেওয়া আছে, ওই যে নাম্বারে বাইঙ্গে তারা 4টা ভাগে ভাগ করছে ফলে ওখানে বাইরে গেছে। আচ্ছা, তো নাম্বার টাইপের পরে আমরা চলে আসবো অটো নাম্বার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম যে আইডি যখন আমরা যুক্ত করছি, তখন আসলে ব্যাপারটা কি করছিল, আইডি কে কি আমরা টাইপ দিছিলাম নাম্বার টাইপ, আর তারে কি আমরা অটো ইনক্রিমেন্ট করে দিছিলাম না, অটো ইনক্রিমেন্ট মনে আছে আইডি কে। ফলে আমার লাভ হইছে কি, লাভ হইছে ওই নাম্বারটা আমার দেয়া লাগে নাই, ওই নাম্বারটা ডাটা ঢুকবে সে নাম্বার বাড়াই নেবে। মানে ব্যাপারটা হচ্ছে এইখানে ধরো আইডি আছে, আইডি এইটা তুমি এই নাম্বার টাইপ সেট করে দিলা নাম্বার টাইপ, এরপর দিলা অটো ইনক্রিমেন্ট। এই অটো ইনক্রিমেন্ট যখন যুক্ত হবে নাম্বার টাইপের সাথে তখন সেইটাকে বলা হয় অটো নাম্বার। তো অটো নাম্বারের মানে কি, প্রথম ডাটার আইডি 1 পড়ে যাবে, দ্বিতীয় ডাটার আইডি 2 পড়ে যাবে, তোমার দেয়া লাগবে না, সেই অটোমেটিক্যালি। অটো নাম্বার মানে কি, অটোমেটিক্যালি সে নাম্বার বাড়াইতে থাকবে, প্রথমটার 1 পরেরটা 2 পরেরটা 3 পরেরটা 4, অটোমেটিক্যালি সে বাড়াইতে থাকবে। এই টাইপটাকে বলা হয় অটো নাম্বার টাইপ। তাহলে সাধারণত আমরা আইডি এর ক্ষেত্রে অটো নাম্বার টাইপ ব্যবহার করে থাকি, সাধারণত আমরা আইডি এর ক্ষেত্রে হচ্ছে অটো নাম্বার টাইপ ব্যবহার করে থাকি। বোঝা গেছে? আর এইখানে এই যে নাম্বার টাইপ, এটা লাগবা উদাহরণ, নাম্বার টাইপের উদাহরণ কি, মার্কস, জিপিএ, এগুলো হচ্ছে নাম্বার টাইপের উদাহরণ। এরপর আমরা চলে আসি অটো নাম্বার। অটো নাম্বার কথার মানে হচ্ছে যেটা হচ্ছে অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আচ্ছা, সাধারণত সিরিজ বা ধারাবাহিক ডাটার ক্ষেত্রে, ধারাবাহিক মানে কি, ধরো প্রথম ডাটার আইডি পড়ে যাবে 1 অটোমেটিক্যালি, দ্বিতীয় ডাটার আইডি পড়ে যাবে 2 অটোমেটিক্যালি, 3 নম্বর ডাটা হবে 3, 4 নম্বর ডাটা হবে 4, মানে যত ডাটা আসবে অটোমেটিক্যালি আইডি পড়ে যাবে 5, 6। তার মানে হচ্ছে ধারাবাহিক 1, 2, 3, 4, 5 এইসব সিরিজ বা ধারাবাহিক ডাটার ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরিবর্তিত হবে। ধারাবাহিক ডেটার ক্ষেত্রে এ ডেটা টাইপ ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি কোনো জায়গায় আইডি যুক্ত করতে চাই যেখানে হচ্ছে অটোমেটিক্যালি বাড়তে থাকবে, প্রথম ডাটার আইডি পড়বে 1, সেকেন্ড ডাটার আইডি পড়বে 2, তোমার দেয়া লাগবে না, অটোমেটিক্যালি সে নিজেই আইডি গুলো দিয়ে নেবে, এইটাকে আমরা বলা হয় অটো নাম্বার টাইপ। মানে হচ্ছে নাম্বার টাইপের সাথে যখন তুমি অটো ইনক্রিমেন্ট যুক্ত করে দেবে সেটা হবে অটো নাম্বার টাইপ। আচ্ছা, এই ডেটা টাইপ ব্যবহৃত হয়। স্যার পারিসাকে একটু এডমিট দেন। আচ্ছা, এডমিট দিচ্ছি। আচ্ছা, ওকে, দেখো সাধারণত সিরিজ বা ধারাবাহিক ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহৃত হয়। এ ডেটার সুবিধা হলো, এক্ষেত্রে ডেটার সুবিধা হলো এক্ষেত্রে ডেটার ইনপুট দিতে হয় না, মানে দিতে হয় না ধারাবাহিক ভাবে ইনপুট দিতে হয় না। ধারাবাহিক ডেটা সমূহ স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি হয়।
আচ্ছা, এই কথার মানে হচ্ছে কি, আইডি তে তুমি যদি অটো নাম্বার টাইপ যুক্ত করে দাও, মানে নাম্বার আর অটো ইনক্রিমেন্ট, তাইলে হচ্ছে তোমাকে ইনপুট দেওয়া লাগবে না, সেই প্রথম ডাটার 1, সেকেন্ড ডাটার 2, পরের ডাটার 3, এটা তো নিজে নিজেই নিয়ে নেবে, তোমার ইনপুট দেওয়া লাগবে না। তাহলে এই ডাটার সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে ডেটার ইনপুট দিতে হয় না, ধারাবাহিক ডেটার সময় স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি হয়, স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে এটা এন্ট্রি হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। আর এটার উদাহরণ তুমি লিখতে পারো, যেমন এসএল নং মানে সিরিয়াল নং, তারপর হচ্ছে রোল নং, দেন হচ্ছে তোমার আইডি ইত্যাদি। সিরিয়াল নং, কারণ সিরিয়াল নং তো প্রথম ডাটার সিরিয়াল নং হবে 1, সেকেন্ড ডাটার সিরিয়াল নং হবে 2, পরের ডাটার সিরিয়াল নং হবে 3, পরে সিরিয়াল নংটা আমি অটো ইনক্রিমেন্ট যুক্ত করে দিতে পারি, এবং হচ্ছে রোল নং ওর আইডি ইত্যাদি। তাহলে অটো নাম্বারের সাথে আমাদের হচ্ছে মোটামুটি ভাবে ঝামেলা শেষ। এরপরে আমরা যেটা চলে যাব, তোলা হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব, ছবি দিলে ভালো হতো, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে না। কেউ একজন গ্রুপে ছবি দিয়ে দাও। ওকে, যে ভালো দেখতে পাও যে সে হচ্ছে ছবি দিয়ে দিয়েছো। আচ্ছা, এবারে দেখো আমরা 4 নম্বরে যেই ধরনের ডেটা টাইপটা আসে সেটা হচ্ছে ইয়েস অর নো, মানে ইয়েস নো আর কি, ইয়েস নো অর লজিক্যাল অর বুলিয়ান। এর বিভিন্ন ধরনের নাম আছে, মানে এক এক সফটওয়্যার এক এক নাম ব্যবহার করে। মানে ইয়েস নো অর লজিক্যাল অর বুলিয়ান, মানে ডাটা টাইপের নাম হইছে 3টে, একটা হইছে লজিক্যাল অথবা বুলিয়ান টাইপ অথবা ইয়েস অর নো টাইপ, মানে 3টের যে কোনো বলতে একই মিনিং বোঝায়, কিন্তু এক এক, যেমন এসকিউ লাইটে এটাকে বুলিয়ান বলছে, এসকিউ লাইটে তুমি যদি ডাটা টাইপের মধ্যে ঢোকো তাহলে দেখবা ইয়েস নো অর লজিক্যাল কোনো কথাই নেই, আছে বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে এইটা। আবার দেখবো অন্য সফটওয়্যারে তুমি যদি ঢোকো সেখানে লেখা আছে লজিক্যাল, লজিক্যাল মানে হচ্ছে এটা। আবার অন্য কোনো জায়গায় লেখা আছে ইয়েস অর নো, এর মানে হচ্ছে একই জিনিস বোঝায়। স্যার এটা হচ্ছে, বলো। স্যার একটা কথা বলবো, কিছু মনে করেন হ্যাঁ না। বলো। স্যার আপনি যেগুলো লেখা দিতেছেন স্যার, এটার কি শীট দিয়ে দেওয়া যায় না? আমি যেগুলো লেখাই দিছি এটা শীট দিয়ে দেওয়া যায় কিনা, এটা হ্যাঁ। হচ্ছে এখন এই ক্ষেত্রে একটু কথা হইছে যে শীট দিয়ে দিলে শীট পরেই তুমি সব বুঝবা কিনা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আমি তো মাঝখানে আরো কিছু যেখানে যেখানে বোঝানো লাগতেছে সেখানে সেখানে আমি কিছু কথা বলতেছি, সেটা তোমরা বুঝতে পারবে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কথা। যদি বুঝতে পারো তাহলে শীট দিয়ে দেওয়া যায়। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি হচ্ছে তোমাদের 2-3টে বই, মানে 2টে বই মিলিয়ে তোমাদের বড় আপুদের লেখাইছিলাম, ওই এখন বর্তমান পর্যন্ত এইটা নাই, তো 2-3টে বই মিলিয়ে আমি তোমাদের বড় আপুদের লেখাইছিলাম। তো তখন তো আমি কোনো শীট তৈরি করিনি, ওদেরকে দিয়ে আমি লেখাইছিলাম। তো ওদের একজনকে আমি মেসেঞ্জারে নক দিয়ে বলছি যে ছবিগুলো আমাকে পাঠাই দাও, ওরা হচ্ছে সেই ছবিগুলো আমাকে দিয়েছে, সেই ছবিগুলো থেকে আমি হচ্ছে তোমাদেরকে লেখাই দিচ্ছি। ফলে এখন 2-3টে বই মিক্সড আপ করা, আমার একটা কম্পিউটারে টাইপ করা নাই যে তোমাদের শীট দিয়ে দেবো, বুঝতে পারছো? আর শীট দিয়ে দিলেও যদি বুঝতে না পারো তখন তো আবারও সেইগুলো নিয়ে কথা বলাই লাগে, বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি ওইটা করতেছি না। এমনিতে আমি লেখাই, মানে করোনার কারণে তো আমার শীট তৈরি বাধাগ্রস্ত হয়েছে, সকল শীট আমি তৈরি করতে পারিনি আমার মনের মতো করে, সবকিছু বন্ধ হয়ে গেল, না হলে তো এইগুলো শীটে কারিয়ে আমি দিয়ে দিতে পারতাম। আচ্ছা, এটি বুলিয়ান ডেটা টাইপ, অর্থাৎ এটি বুলিয়ান ডেটা টাইপ, অর্থাৎ এই ধরনের ডেটা টাইপে শুধু ইয়েস অথবা নো এই দুটি স্টেট আছে। এখানে স্টেট বলতে প্রভিনেন্স বোঝানো হয় নাই, মানে এখানে স্টেট বলতে হচ্ছে কোনো রাজ্য বোঝানো হয়নি, এখানে স্টেট বলতে বোঝাইছে অবস্থা। ইয়েস আর নো এই দুইটা অবস্থা আছে। তাহলে দেখো এই বুলিয়ান টাইপ আসলে কোন জায়গায় ইউজ হবে,
আমরা ম্যারিড আনম্যারিড, এই ক্ষেত্রে কি ম্যারিড হইলে ইয়েস, আনম্যারিড হইলে নো। এখানে কি ইয়েস আর নো দুইটা জিনিসই শুধুমাত্র আমার ডাটা হিসেবে আছে। অথবা অ্যাবসেন্ট অর প্রেজেন্ট, কোন একজন এমপ্লয়ি অফিসে অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট, ইয়েস নাকি নো। প্রেজেন্ট হইলে ইয়েস, অ্যাবসেন্ট হইলে নো। তো যেখানে হচ্ছে শুধুমাত্র দুইটা স্টেট নিয়ে কাজ করবে, অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট, বিবাহিত নাকি অবিবাহিত, এরকমের দুইটা স্টেট নিয়ে যেই সকল জায়গায় কাজ করা হয় সেই সকল জায়গায় হচ্ছে আমরা সাধারণত ইয়েস নো, লজিক্যাল আর বুলিয়ান এই টাইপটা আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? শুধুমাত্র ইয়েস আর নো দুইটা স্টেট, যেমন ম্যারিড নাকি আনম্যারিড, ম্যারিটাল স্ট্যাটাস, অথবা হচ্ছে ওই যে আমরা যেটা বললাম যে অ্যাবসেন্ট অর প্রেজেন্ট, এই জাতীয় ডাটার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই ডেটা টাইপে এই ডেটা টাইপ মেমোরিতে, এই ডেটা টাইপ মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। 1 বাইট মানে কি 8 বিট, সে 8 বিটের জায়গা দখল করবে। এই ইয়েস অর নো তুমি যদি রাখো, এটা মানে এই বুলিয়ান টাইপ যদি তুমি সেট করো, তাহলে প্রত্যেকটা ডাটার জন্য সে 1 বাইট করে জায়গা নেবে মেমোরিতে। আচ্ছা, যেমন ট্রু এর জন্য টি, ফলস এর জন্য এফ, অথবা ইয়েস এর জন্য ওয়াই, নো এর জন্য এম প্রভৃতি ব্যবহৃত হয়। তোমাদের স্যাররা দেখবা যখন তোমাদের রোল কল করে তখন অ্যাবসেন্ট থাকলে এ লিখে দেয় আর প্রেজেন্ট থাকলে পি লিখে দেয়। এই যে দুইটা স্টেট, অ্যাবসেন্টে এ আর প্রেজেন্টে পি, এই দুইটা স্টেট যেটা আছে এই ধরনের ডেটাকেই আমরা বলি বুলিয়ান ডেটা। দেখো দুইটা স্টেট আছে, এর প্রতি ব্যবহৃত হয়। উদাহরণ হইছে কি অ্যাবসেন্ট প্রেজেন্ট, এটা হইছে একটা উদাহরণ অ্যাবসেন্ট প্রেজেন্ট। আর একটা হইছে ম্যারিড আনম্যারিড, মানে ম্যারিড নাকি আনম্যারিড, এই সকল ডেটা যেখানে তোমাদের দুইটা স্টেট আছে এই সকল ডেটাকে আমরা বলি বুলিয়ান ডেটা। বুঝা গেছে? আচ্ছা, তোলা হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এরপর 5 নম্বরে হইছে ডেট অর টাইম। আচ্ছা দেখো, ডেট অর টাইমের ক্ষেত্রে কিন্তু একটা সুনির্দিষ্ট ফরম্যাট আছে। একটা সুনির্দিষ্ট ফরম্যাট কি? ডেট টাইমে শুধুমাত্র নাম্বার বসতে পারবে। খেয়াল করে দেখো ডেট টাইমের রুলসটা কি। ডেট টাইম আমরা কত ভাবে লিখতে পারি। ডেট টাইম আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, যেমন আজকের তারিখ হচ্ছে কত তারিখ, আজকে 8 তারিখ, আমরা কিন্তু এরকম লিখতে পারি 8 এরপর একটা ডট, এরপর হচ্ছে 12, এরপর একটা ডট 2020, এরকম করে আমরা লিখতে পারি। অথবা ডেটটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি 8/12/2020, অথবা ডেটটাকে আমরা এরকম লিখতে পারি 8/12/2020। সাধারণত ডেটের জন্য আমাদের এই 3টে ফরম্যাট প্রচলিত। তাহলে দেখো তুমি ডেটের ক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্ট কি। তুমি যখন তুমি চিন্তা করে দেখো, তোমার ধরো ডেট অফ বার্থ মানে তোমার হচ্ছে জন্মদিন তুমি হচ্ছে রাখতে চাও কোনো একটা ডাটাবেজে। যেমন স্টুডেন্ট নামক একটা ডাটা টেবিল আছে যেখানে স্টুডেন্টের নাম থাকবে, স্টুডেন্টের রোল থাকবে এবং তাদের ডেট অফ বার্থ থাকবে। এখন দেখো এই জায়গাটায় এখন ডেট অফ বার্থ তুমি যেই কলামে রাখবা সেই কলামের তুমি ডাটা টাইপ যদি শুধু নাম্বার দাও, সেই কলামের ডাটা টাইপ তুমি যদি শুধু নাম্বার দাও তাহলে কিন্তু ডট নেবে না সে, এই স্ল্যাশ নেবে না সে, এই হাইফেন সে নেবে না, সে শুধু নাম্বার গুলো নেবে। আবার তুমি যদি টেক্সট দাও, তুমি ধরো কারো ডেট অফ বার্থ রাখতে চাও কোনো একটা কলামে, সেখানে তুমি যদি ডাটা টাইপ যদি টেক্সট দাও তাহলে তো ডেট অফ বার্থ এবিসিডি দিলে তাও নিয়ে নেবে। ফলে আমরা বুঝতে পারতেছি নাম্বার দিলে এই ডট বা স্ল্যাশ এইগুলো সে নিতেছে না, শুধু নাম্বার গুলো নেবে। আবার টেক্সট দিলে আমরা একটা ঝামেলায় পড়ে যাই, টেক্সট দিলে ঝামেলায় পড়ে যাই কি এবিসিডি দিলে তাও নিয়ে নেবে। এজন্য আমাদের নতুন একটা ডাটা টাইপ আমরা নিয়ে এসেছি, ডেট অর টাইম।
তুমি ডাটা টাইপে যদি ডেট অর টাইম কে সেট করে দাও, তার মানে হচ্ছে সে শুধু ডট নেবে, স্ল্যাশ নেবে আর হাইফেন নেবে, এই তিনটে নেবে, আর সকল নাম্বার গুলোকে নেবে। তার মানে আমার ডেট এন্ড টাইম তো এই তিনটে ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটই থাকবে, হয় ডট দিয়ে থাকবে আর সংখ্যা থাকবে, না হয় স্ল্যাশ থাকবে সংখ্যা থাকবে, না হয় হচ্ছে হাইফেন থাকবে সংখ্যা থাকবে। মানে ডেট এন্ড টাইমে শুধুমাত্র এই তিনটে ক্যারেক্টার সাপোর্ট করে, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে স্ল্যাশ, একটা হচ্ছে হাইফেন, আর সকল নাম্বার সাপোর্ট করে। এর বাদে তুমি অন্য কোনো কিছু দিলে সেটা হচ্ছে সাপোর্ট করবে না। বুঝতে পারছো কথাটা কি? এই জন্য ডেট এন্ড টাইম হচ্ছে কি তারিখ বা সময় জাতীয়, ও আরো কিছু সাপোর্ট করে। সময়টাকে আমরা মাঝে মাঝে কি 8টা 20 এরকম করে লিখি, ফলে এই কোলনটাও সে সাপোর্ট করবে। ডেট অর টাইম মানে তারিখ আর সময় জাতীয় তথ্যগুলোকে রাখা যাবে। তারিখ বা সময় জাতীয় ডেটার ক্ষেত্রে তারিখ বা সময় জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটাটাই ব্যবহৃত হয়। এই ফিল্ডের জন্য, আচ্ছা যখনই আমরা ফিল্ড কথাটা বলি তখন কিন্তু আমরা বুঝতে পারি ফিল্ড বলতে কি বোঝায়, কলাম কি বোঝায়। ওই যে নেইম একটা ফিল্ড, ওই ফিল্ডের আন্ডারে কতগুলো থাকবে ফিল্ড আমরা বুঝি, আমরা আগেও দেখাইছি ফিল্ড কি। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা প্রয়োজন। মানে ডেট অর টাইমের জন্য হচ্ছে 8 বাইটের জায়গা প্রয়োজন। ক্লিয়ার? যেমন ডেট অফ বার্থ, জয়েনিং ডেট। তুমি ধরো কোনো একটা চাকরিতে জয়েন করছো, সেখানে তো প্রত্যেকটা এমপ্লয়িরই জয়েনিং ডেট থাকবে, কারণ চাকরিতে তো 30 বছর চাকরি করে সাপোজ। তো জয়েনিং ডেট না থাকলে হিসাব করবে কেমনে যে তার কয় বছর চাকরি হয়েছে? এজন্য জয়েনিং ডেটটা আমাদের রাখা লাগে। তারপর হচ্ছে অ্যাডমিশন ডেট, ইত্যাদি। এই সকল ডাটা তুমি যদি কোনো কলামে রাখতে চাও তাহলে সেই কলামের ডাটা টাইপটা তুমি সেট আপ করে দেবা, ডেট অর টাইম এইটাকে তুমি সেট আপ করে দেবা। বলো স্যার আমরা যদি সময়ের পরে এএম বা পিএম দিয়ে নিবে না? হ্যাঁ হ্যাঁ, ডেট আর টাইম দেওয়া মানে হচ্ছে ডেট আর টাইমের ক্ষেত্রে পৃথিবীতে যতগুলো ফরম্যাট প্রচলিত আছে সে সব ফরম্যাটকে সাপোর্ট করবে। এর বাইরের কোনো কিছু সাপোর্ট করবে না। ফলে তুমি এএম পিএম দিলে সেই দুইটাকেও সাপোর্ট করবে। মানে ডেট অর টাইম দেওয়া হচ্ছে তারিখের সময় জাতীয় পৃথিবীতে যত রকমের ফরম্যাট প্রচলিত আছে, কারণ বাংলাদেশে দেখা গেছে এক ধরনের ফরম্যাট বেশি প্রচলিত, অন্য দেশে আবার অন্য ধরনের ফরম্যাট বেশি প্রচলিত। যেই দেশেই যেই ধরনের ফরম্যাট আছে সব ধরনের ফরম্যাট সে সাপোর্ট করবে। বোঝা গেছে কথাটা? কিন্তু এর বাইরে অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো কিছু দিলে তখন বলবে যে এটা মিসম্যাচ হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি কারেন্সি। কারেন্সি তুমি চিন্তা করে দেখো, তুমি কোনো একটা ফিল্ডে স্যালারি রাখতে চাও, এখন স্যালারিটা তো ডলারেও হইতে পারে, স্যালারিটা তো টাকায়ও হইতে পারে, স্যালারিটা তো ইউরোতেও হইতে পারে, ইউএনও হইতে পারে, ইএনএ হইতে পারে। মানে আমরা জানি বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মুদ্রা আছে। কারেন্সি কথার মানে হচ্ছে মুদ্রা, কারেন্সি কথার মানে হচ্ছে মুদ্রা। আমরা জানি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কারেন্সি আছে। কেউ বেতন ডলারে পাইতে পারে, কেউ বেতন টাকায় পাইতে পারে, কেউ বেতন ইউরোতে পাইতে পারে। তো এই জন্য তুমি যদি কারো যদি স্যালারিটা তুমি যদি টেক্সটে দাও, বলো মমিতাকে একদম কাকে? এডমিট চাই রিপা তাসনিম। আচ্ছা ওকে, দেখো তার মানে কারেন্সি হচ্ছে কি, আমরা হচ্ছে কোনো টাকা পয়সা বা মুদ্রা বা অর্থ জাতীয় কোনো কিছুর ক্ষেত্রে আমরা হচ্ছে কারেন্সিটাকে ইউজ করি। তার মানে
যেমন কারেন্সি টাইপ দিলে সে কি কি সাপোর্ট করবে, যেমন দেখো টাকার, যেমন ডলারের সংক্ষিপ্ত রূপ হইছে এটা, এটা দ্বারা এটা দিলে আমরা ডলার বুঝি। তেমনি ইউরোর সংক্ষিপ্ত রূপ হইছে এটা, এটা দিলে আমরা বুঝি এটা ইউরো। টাকার সংক্ষিপ্ত রূপ হইছে এটা, এইটা দেওয়ার মানে আমরা বুঝি এটা টাকা। তেমনি ভাবে ইএন ইউএন পৃথিবীর প্রত্যেকটা মুদ্রারই একটা করে এরকমের সিম্বল আছে। তো তুমি যখন ডাটা টাইপ কারেন্সি দেবা তখন সে শুধু এই মুদ্রার সিম্বল গুলোকে সাপোর্ট করবে আর হচ্ছে তোমার নাম্বার গুলোকে সাপোর্ট করবে। কারণ টাকা যখন তুমি দেবা বা ডলার যখন তুমি দেবা তখন তো সেখানে এবিসিডি তুমি লাগবে না, সেখানে তুমি ধরো টাকা দিলা, সে 50,000 টাকা স্যালারি পায়, তাহলে 50,000 তার পেছনে থাকলো টাকার চিহ্ন, তাহলে সেই চিহ্ন গুলোকে সাপোর্ট করবে আর নাম্বার গুলোকে সাপোর্ট করবে যখন তুমি কারেন্সি দেবা। ক্লিয়ার? তাহলে কারেন্সি করবে বুঝুন এই বলো। স্যার কমা হ্যাঁ, কমাকেও সে সাপোর্ট করবে, মানে ওই মানে অর্থ জাতীয় কোনো লেনদেন জাতীয় কিছু রাখতে যা যা লাগে আর কি, ওই জিনিসগুলোকে সে সাপোর্ট করবে, এর বাইরের কোনো জিনিস সে সাপোর্ট করবে না। বুঝতে পারছো? ডট কেও সে সাপোর্ট করবে, কারণ হইতে পারে না 50 টাকা 50 পয়সা, মানে যেটা আর কি লাগে। বুঝছো? এজন্য হচ্ছে আমাদের আর টেনশন লাগে না, আমরা শুধু আমাদের আর টেনশন লাগে না, আমরা শুধু এই ডাটা টাইপটা সেট করে দিলে অটোমেটিক্যালি সেই ভুলগুলো ডিটেক্ট করে বলে দেয় যে আসলে এখানে ঠিক নেই আপনার টাকা। মুদ্রা মুদ্রা বা অর্থ জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটাটা ব্যবহৃত হয়। এই ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন চালানো যায়। কেন গাণিতিক অপারেশন চালানো যাবে? গাণিতিক অপারেশন চালানো যায়, এই গাণিতিক অপারেশন চালানোর কারণটা হচ্ছে যে তুমি ধরো একজন লোকের এই বছর স্যালারি 10,000 টাকা বাড়ছে, ফলে কি তার স্যালারির সাথে 10,000 টাকা তোমার যোগ দিয়ে বাড়াই দেওয়া লাগবে, ফলে সেই ক্ষেত্রে কি তোমার গাণিতিক অপারেশন চালানো লাগতেছে, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ এগুলো তোমার করা লাগতেছে, ফলে হচ্ছে এই ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন চালানো যায়। ক্লিয়ার? এই ধরনের ডেটা মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে। প্রত্যেকটা ডেটা মেমোরিতে 8 বাইট জায়গা নেবে, মানে 8 বাইট জায়গা নেয়। যেমন এর কিছু উদাহরণ যদি আমরা দেখি, যেমন টিউশন ফি। তোমাদের স্যাররা করে কি, টিউশন ফি নেয় তোমাদের কাছ থেকে, সেই টিউশন ফি এর জন্য কি একটা ফিল্ড তৈরি করে যে টিউশন ফি তার কত কত করে, টিউশন ফি, তারপর হচ্ছে স্যালারি, সার্ভিস চার্জ ইত্যাদি, মানে যেখানে হচ্ছে টাকা পয়সার কথাবার্তা থাকবে সেই জায়গায় আমরা ডাটা টাইপটা দেবো কারেন্সি। ক্লিয়ার? কারেন্সি এর পরে আমাদের আসবে মেমো। মেমো যে ডাটা টাইপটি আছে, স্যার সব ক্ষেত্রেই 8 বাইট জায়গা দখল করে? না না, সবগুলো কেন 8 বাইট জায়গা দখল করবে? এই যে দেখো, এই বুলিয়ান যে টাইপটি আছে তার ক্ষেত্রে আমরা কত লিখছি, 1 বাইট জায়গা দখল করেছে বুলিয়ানটা। আচ্ছা, মেমো একটি কন্ডিশনাল ডাটা টাইপ যা সাধারণত বিবরণমূলক লেখা বা বর্ণনার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার টেক্সট সেটাও বিবরণমূলক,
আর মেমো সেটাও বিবরণমূলক। তাইলে আমি যদি কোনো ফিল্ডের নাম রাখতে চাই, যেমন নেম নামক একটা ফিল্ড আছে, সেখানে আমি মেমো ব্যবহার করবো না টেক্সট ব্যবহার করবো? একটা কথা একটু মনে রাখবা, টেক্সট হচ্ছে 255টা অক্ষরকে সাপোর্ট করে, আর মেমো 65,536টা ক্যারেক্টারকে সাপোর্ট করে। মানে তুমি ফেসবুকে যখন একটা পোস্ট দাও, একটা গল্প লেখো ফেসবুকে, সাপোজ অনেকে আছে না অনেক বড় বড় পোস্ট দেয়, তো ফেসবুক হচ্ছে বড় বড় পোস্ট দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অক্ষর সংখ্যা অনেক বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা মেমো টাইপ ব্যবহার করি। ফেসবুক তোমার পোস্টকে নিয়ে ডাটাবেজে রাখে, তুমি যখন প্রোফাইলে ঢোকো তখন ডাটাবেস থেকে সেই পোস্টগুলো এনে তোমাকে দেখায়, তো সেই পোস্টগুলো তো অনেক বড় হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি মেমো ডাটা টাইপটা, আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে এটা যদি বিবরণমূলক লেখার জন্য ইউজ হয়। এই ফিল্ডে অক্ষর, বর্ণ, নাম্বার বা এই ফিল্ডে সব রাখা যাবে, অক্ষর নাম্বার থেকে শুরু করে সব, বিভিন্ন চিহ্ন মিলে মোট 65,536টি ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর, সেটা আমরা জানি। এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, ক খ গ প্রত্যেকটা একটা ক্যারেক্টার, এতটা ক্যারেক্টার রাখা যায়। তার মানে তুমি বড় কোনো লেখার ক্ষেত্রে এটা তুমি ইউজ করতে পারবা। এ ধরনের ডেটায় কোনো গাণিতিক অপারেশন চালানো যায় না, কারণ এখানে তুমি বড় ধরনের একটা পোস্ট দেবা, তাতে যোগ বিয়োগের দরকারটা কি? কোনো গাণিতিক অপারেশন চালানো যায় না। লেখা হয়েছে। স্যার এই পেজের একটা ছবি দিলে ভালো হয়। দিয়ে দেন স্যার, একটা ছবি গ্রুপে দিয়ে দেন যে সবচেয়ে ভালো দেখতেছেন। তুলছো? ওকে, তুলে দিয়ে দাও। এরপর হচ্ছে মেমোতে আরো আমার কিছু লেখা আছে, সাধারণত মন্তব্য বা রিমার্ক। হ্যাঁ, আচ্ছা তুমি ধরো কোন পোস্টের নিচে মন্তব্য লেখবা, মানে কমেন্ট, সে কমেন্টের ক্ষেত্রে তো যত ইচ্ছে তত কমেন্ট লেখা যায়, যত বড় ইচ্ছে তোমার তুমি কমেন্ট লেখবা। তো এই সকল ক্ষেত্রে মন্তব্য বা রিমার্ক ফিল্ডে মেমো ডেটা টাইপ ব্যবহৃত হয়। তারপর আসো ওএলই অবজেক্ট। আচ্ছা, আমরা যখন পূর্বে ডাটাকে শ্রেণীবিভাগ করছিলাম, নিউমেরিক, নন নিউমেরিক, এরকম ভাগ করছিলাম না, আর বুলিয়ান। তো নন নিউমেরিক এর মধ্যে অবজেক্ট একটা টাইপ ছিল। সেই অবজেক্টের মধ্যে কি ছিল আমাদের? অবজেক্ট হয় সাধারণত কোনো ছবি, ইমেজ, মানে ইমেজ, কোন ধরনের কোনো ইমেজ অথবা হচ্ছে তোমার কোনো ভিডিও, অডিও, এই জাতীয় ডাটাকে বলা হয় অবজেক্ট টাইপ। তাহলে ওএলই অবজেক্ট হচ্ছে, ওএলই এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং। এন্ডটাকে তুমি এন্ডও লিখতে পারো, আবার এন্ডের যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে দিতে পারো। বিভিন্ন প্রোগ্রামের অবজেক্ট ব্র্যাকেটে লেখো এমএস
ওয়ার্ড, এমএস এক্সেল। এমএস বলতে কি বোঝায়? মাইক্রোসফট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডেই তোমরা লেখালেখির কাজ করি ইত্যাদি থেকে শব্দ, ছবি, গ্রাফ ইত্যাদি সংযোজনের জন্য OLE ডেটা টাইপ ব্যবহৃত হয়। তাহলে দেখো শব্দ, শব্দ মানে কি? অডিও। তারপর হচ্ছে গ্রাফ, গ্রাফ মানে তো একটা চিত্র বা ইমেজ। এই জাতীয় ডাটাগুলোকে আমার কোন ফাইল থেকে এনে আমার ডাটাবেজে রাখার জন্য OLE ডেটা টাইপ ব্যবহৃত হয়। এরপর আমরা চলে আসবো 9-এ। হ্যাঁ, আর 3-4 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। 9 হচ্ছে লুকআপ ওয়াইজার্ড বা উইজার্ড, আমরা যাই বলি। এ জাতীয় ফিল্ড সরাসরি ডেটা, এন্ট্রি না করে কোন লিস্ট বা টেবিল থেকে, এটা আমি বুঝাইতেছি, কোন লিস্ট বা টেবিল থেকে সুবিধা মতো ডেটা নিয়ে সংযোজন করে। বুঝতে পারছো এটা আসলে মানে কি? এ পর্যন্ত লেখা হইছে, লেখা হইলে আমি তারপর বুঝাইতেছি। স্যার লেখা হয়েছে। আচ্ছা দেখো, যারা আমাদের ড্যাফোডিলের সাথে আগে কানেক্টেড ছিল বা অন্যান্য কোচিং এ যে যেখানেই পড়াশোনা করছো, সবাই জানো যে কোচিং এ সাধারণত রেজাল্ট গুলোকে কি করা হয়? মেসেজের মাধ্যমে পাঠানো হয়। তোমরা যারা 9-10 আমাদের কাছে পড়ছো তারাও দেখছো যে রেজাল্ট গুলো ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমরা মেসেজের মাধ্যমেই পাঠিয়ে দিচ্ছি, মেসেজ করে দিচ্ছি। তখন হচ্ছে আমরা কি করি? দেখো আমাদের হচ্ছে সমস্ত স্টুডেন্টদের একটা টেবিল থাকে, আমরা করে সেই টেবিলটাকে আপলোড দিয়ে দিই। আমরা তো সফটওয়্যারের মাধ্যমে মেসেজ পাঠাই, ফোন ধরে ধরে তোর প্রত্যেকটা মেসেজ পাঠানো যায় না। একটা সফটওয়্যারের মধ্যে নাম থাকে, রোল থাকে, মানে একটা সফটওয়্যার একটা টেবিলের মধ্যে নাম থাকে, রোল থাকে, আর তোমাদের মার্কস থাকে। ওই টেবিলটাকে আমরা আপলোড দিয়ে দেই ওই সফটওয়্যারের মধ্যে। সফটওয়্যার করে কি সেই টেবিল বা লিস্ট থেকে ডাটাগুলোকে নিয়ে প্রত্যেকের কাছে মেসেজগুলোকে সেন্ড করে দেয়। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তারা যেটা ইউজ করে সেটা হচ্ছে লুকআপ ওয়াইজার্ড। মানে হচ্ছে এখন একটা টেবিল থেকে তারা প্রয়োজনীয় তথ্যগুলোকে নিয়ে তাদের যে কার্যাবলী আছে সেই কার্যাবলী তারা সম্পাদন করবে। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত লুকআপ ওয়াইজার্ড ইউজ করে থাকি। বুঝছো? যেমন আমরা যদি মেসেজ পাঠাইতে চাই, পুরো স্টুডেন্টদের লিস্ট হচ্ছে আমরা ওইখানে দিয়ে দেই সফটওয়্যারের মধ্যে। লিস্ট থেকে ধরে ধরে হচ্ছে সে প্রত্যেকের কাছে তথ্য পাঠাই দেবে, মানে মেসেজ পাঠাই দেবে। তো এইটাকে আমরা বলি হচ্ছে লুকআপ ওয়াইজার্ড। এরপর হচ্ছে হাইপারলিংক। সবচেয়ে কম ব্যবহৃত হয় হাইপারলিংক ব্যবহৃত হয় না বললেই চলে। তারপর আমরা একটু যেহেতু আছে আমরা একটু লিখে, এটাই আমাদের শেষ। ডেটাবেজের সাথে ওয়েব পেজের কোনো ফাইল ডেটাবেজের সাথে ওয়েব হলো এই ডেটা ব্যবহৃত হয়।
সাধারণত এই টাইপের ডেটাগুলো আন্ডারলাইন করা থাকে। শেষ। তো টোটাল ব্যাপারটা হচ্ছে ডাটাবেজের সাথে কোনো ওয়েব পেজ থেকে তুমি ভিন্ন কোনো ওয়েব পেজ থেকে যদি ডাটাবেজে তথ্য নিয়ে আসতে চাও, তো এটাকে আমরা ইউজ করি না, এটাকে শুধুমাত্র একটু লেখার জন্য লিখে রাখো, এমসিকিউ যদি একটা আসলো দ্যাটস ইট। তাহলে এই 10 ধরনের আমাদের হচ্ছে ডাটা টাইপ ইউজ হয়। তো 10 ধরনের না, ওই যে নাম্বারকে আবার 4টা ভাগে ভাগ করে অনেকে ইউজ করে, অনেকে আরো এইগুলোকে আবার ভেঙে ভেঙে আবার অনেক ইউজ করে, কিন্তু মেইনলি হচ্ছে 10 ধরনের ডাটা টাইপ আমাদের ইউজ হয়। আর নেক্সট ক্লাসে এরপরে হচ্ছে আমরা ডাটাবেজ রিলেশনে চলে যাব। নেক্সট ক্লাস থেকে আমাদের হচ্ছে ওটা চলে আসবে আশা করি। ডাটাবেজ রিলেশনের ক্লাসটা কেউ মিস দেবা না, কারণ ডাটাবেজ রিলেশন দিয়ে সাব মার্কস আসবেই আসবে, কোনো ভুল নেই এতে, সাব মার্কস ডাটাবেজ রিলেশন দিয়ে আসবেই আসবে। আচ্ছা, তো এটা কি সব লেখা হয়েছে? স্যার আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংকস